আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি ইংলিশ গ্রামারের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছি জুবাইর হোসেন। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে। তো গ্রামারের আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা ক্লাসের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি না, কারণ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা আমাদের আলোচনার মাঝে চলে আসবে। তো আমরা এমন ভাবে শুরু করতেছি যাতে আপনাদের বেসিক থেকে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যেতে পারেন। তো আমরা এটা সবাই জানি যে ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা, আর আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। এই বাংলা মাতৃভাষার মাধ্যমে আমরা অর্থপূর্ণ একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে শব্দ সমষ্টি তৈরি করে আমাদের মনে ভাবগুলো প্রকাশ করে থাকি। বাংলাতে যেটাকে বলা হয় বাক্য। আমার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ভাগিনাকে একদিন বলেছিলাম যে, সাজিদ তুমি এমন একটা বাক্য বলো যাতে তোমার মনের ভাবটা প্রকাশ পায়। সে ওই দ্বিতীয় শ্রেণী অনুযায়ী এমন একটা বাক্য বলেছিল যে, সাইমা ভাত খাবে। এখানে সাইমা হচ্ছে তার বোন। তো সে কিন্তু একটা কনটেক্সট ম্যাচিং করে এই বাক্যটা বলে ফেলছে যে সাইমা ভাত খাবে। তো এখানে যে বাক্যটা বলা হয়েছে সেখানে সাইমা এক একটা অর্থপূর্ণ শব্দ, ভাত একটা অর্থপূর্ণ শব্দ, পাশাপাশি খাবে একটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ, যেগুলার কিনা এক একটা স্বতন্ত্র পরিচয় রয়েছে। বাংলার পাশাপাশি আমাদের মাঝে ইংলিশ একটা ভাষা, আর এই ইংলিশকে একটা সাবজেক্ট বলা চলে। তো এখানে সাজিদ যে বাক্যটি বলেছে সাইমা ভাত খাবে, এটাকে আমরা ইংলিশে যদি মনের ভাব প্রকাশ করতে চাই তবে আমরা লিখতে পারি যে সাইমা উইল ইট রাইস। ইংলিশে ট্রান্সফার করার পর যে আমরা একটা লাইন পেয়েছি, এই লাইনটাকে ইংলিশে বলা হচ্ছে যে সেন্টেন্স। এই সেন্টেন্সের অন্তর্গত সাইমা উইল ইট রাইস হচ্ছে এক একটা ওয়ার্ড, যেগুলা কিনা এক একটা স্বতন্ত্র অর্থ, সেই সাথে তার পরিচয় রয়েছে। তো এখানে লক্ষ্য করেন, যখন আমি সাজিদ বাংলা বাক্য বলেছিল যে সাইমা ভাত খাবে, আর তার বাক্য বলাটাকে আমি যখন ইংলিশে মনের ভাব প্রকাশ করতে গিয়েছি তখন আমি লিখেছি যে সাইমা উইল ইট রাইস, সেটাকে বলেছে একটা সেন্টেন্স। তো সেখানেও গিয়ে বাংলার মতো আমি বলেছি যে সাইমা উইল ইট রাইস, এক একটা ওয়ার্ড যাদের কিনা স্বতন্ত্র পরিচয় রয়েছে। একটা হচ্ছে বাংলাতে বাক্য আর একটা হচ্ছে ইংলিশে সেন্টেন্স। এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আমার একটা কিওয়ার্ড কিন্তু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে পরিচয়। তো এই পরিচয় শব্দটা শুনে হয়তো আপনাদের মাঝে কৌতূহল জেগেছে যে বাংলার ক্ষেত্রে এদের এই কি পরিচয়, কিংবা ইংলিশের সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে তাদের এই বা কি পরিচয়। সো আজকে আমরা ইংলিশের এই সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে যাদের কিনা এক একটা স্বতন্ত্র পরিচয় রয়েছে, পাশাপাশি এই শব্দগুলা পাশাপাশি বসে যে শব্দ সমষ্টির সৃষ্টি করেছে সেই শব্দ সমষ্টিকে আমরা পার্ট অফ স্পিচ পরিচয়ের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগবে যে আসলে পার্ট অফ স্পিচেই বা কিভাবে আমরা চিনতে পারি বা পার্ট অফ স্পিচ কাকে বলে। তো আপনাদের এই প্রশ্নের উত্তর জানাতে কিংবা পার্ট অফ স্পিচের পরিচয় জানাতেই আজকের এই ক্লাসের টপিক আমরা নির্ধারণ করেছি যে এ শর্ট ইন্ট্রোডাকশন অফ পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচের একটা সংক্ষিপ্ত পরিচয়। তো আশা করা যায় যে আপনারা যদি এখন থেকে এই শেষ পর্যন্ত ক্লাসটা করে থাকেন তবে আপনাদের মনে যে কৌতূহলটা জেগেছে সেই কৌতূহলটা নিবারণ হবে ইনশাআল্লাহ। তো আমরা বাস্তবতা থেকে এমন কতগুলো উদাহরণ নিতে পারি, যেমন আপনার বন্ধু কিংবা একজন ব্যক্তিকে আমরা কিভাবে চিনতে পারি। অবশ্যই তার বংশ পরিচয়, তার নাম, তার বৈশিষ্ট্য, আচার আচরণ, এইসব বিষয় লক্ষ্য করেই কিন্তু আমরা একজনের বন্ধুই বলেন কিংবা একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পারি। তেমনি ভাবে ইংলিশের যে পার্ট অফ স্পিচ গুলা রয়েছে সেই পার্ট অফ স্পিচ কে আমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যবহার, কাজের ধরন অনুযায়ী কিন্তু শনাক্ত করতে পারি এবং চিনতে পারি, তাদের সাথে আমরা পরিচিত হতে পারি। তো যদি তাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য কিংবা তাদের কাজের ধরন অনুযায়ী তাদের সাথে আমরা পরিচিত হতে পারি, তাহলে পার্ট অফ স্পিচের সংজ্ঞা কি হবে, কিংবা পার্ট অফ স্পিচের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তারা কত প্রকার, সেই সব বিষয়গুলোই বা কি। তো
আমরা অধিকাংশ মানুষই পার্ট অফ স্পিচের যে সংজ্ঞাটা জানি সেটা হচ্ছে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। এই যে একটা স্টেটমেন্ট আমি এখানে ধার করিয়েছি, কিংবা আপনারা অদ্যবর্তী যারা পার্ট অফ স্পিচ সম্পর্কে আইডিয়া নিয়ে নিয়েছেন তারা কিন্তু এই সংজ্ঞাটাই জানেন, এই সংজ্ঞাটাই শিখেছেন। তো আমিও কিন্তু এভাবেই শিখেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। এই কথাটাকে প্রুভ করে এখানে যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা, যেমন আমি আপনাদের বলেছিলাম যে এই যে পার্ট অফ স্পিচের শব্দ সমষ্টিটা রয়েছে সাইমা, উইল, ইট, রাইস, এক একটা হচ্ছে শব্দ যেগুলা কিনা এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। তাহলে অবশ্যই এই সাইমা, উইল, ইট, রাইস হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ যাদের কিনা এক একটা স্বতন্ত্র পরিচয় রয়েছে। তার পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন থাকবে যে পার্ট অফ স্পিচ এর ডিফিনেশন যদি এটা হয় তাহলে এর শ্রেণী বিভাগ কতগুলো রয়েছে। অবশ্য আমরা জানি পার্ট অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। সেগুলো হচ্ছে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর এগুলা সমষ্টি হচ্ছে গিয়া আপনার এই যে সেন্টেন্সটা এখানে লেখা হয়েছে। সো এখন যদি আমরা এই নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের পরিচয় জানতে চাই, তার পূর্বে আমরা একটা ইন্টারেস্টিং গেম খেলে নিই। গেম বলবো না, বলবো এটা একটা প্রাচীনতম পড়ালেখা, এই সক্রেটিসের যুগের পড়ালেখা বলা চলে। তো সক্রেটিস যেভাবে মানুষকে শিক্ষা দিতেন আর কি, তো এই বিষয়টা আমি ওনার যে জীবনী আছে সেখান থেকে পড়ে শিখেছি। তো বিষয়টা হচ্ছে আমি এখানে একটা স্টেটমেন্ট দিব, সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে সেটা সত্য না মিথ্যা যাচাইয়ের জন্য আপনাদেরকে আমি প্রশ্ন করব। সেই প্রশ্নের আনসার অপশন থাকবে দুইটা, একটা হচ্ছে একমত আর একটা হচ্ছে ২ নম্বরে দ্বিমত। তো আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার জন্য ৪ সেকেন্ড করে সময় পাবেন। সেই ৪ সেকেন্ড সময় আমি হাতে কাউন্ট করব। তো ৪ সেকেন্ড হয়ে যাবে, আপনারা ওই যে প্রশ্নেরটার করলাম সেই প্রশ্ন অনুযায়ী যেটা উত্তর হবে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আমি লাস্টে যেটা উত্তর আছে সেটা সঠিক না ভুল সেটা আমি কারেকশন করে দিব। অলরাইট, আপনারা প্রসেসটা জানলেন, এখন আমি শুরু করতেছি। তো আমরা জেনেছি, শিখেছি এবং এখানে লিখেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে এবং পার্ট অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। তো আপনারা এই স্টেটমেন্টের সাথে কারা কারা একমত এবং কারা কারা দ্বিমত তারা অবশ্যই কমেন্টে লিখবেন। 1 অপশনে লিখবেন যে একমত আর 2 অপশনে লিখবেন দ্বিমত। তো এটার জন্য আমি টাইম কাউন্ট করছি 1 2 3 4, টাইমস আপ, 4 সেকেন্ড শেষ। তো যারা একমত লিখেছেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে, আপনাদের উদ্দেশ্যে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ। যারা একমত রয়েছেন তারা অধিকাংশই উত্তর দিবেন যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্ট অফ স্পিচ বলে, আর আর্টিকেল যে ওয়ার্ড গুলা রয়েছে সেগুলো সেন্টেন্সে ব্যবহৃত হয়, তো সেগুলা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তো যারা একমতের অধিকাংশ শিক্ষার্থী কিংবা দ্বিমতের অধিকাংশ শিক্ষার্থী এই অ্যাডজেক্টিভ আনসারটা দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার ৩ নাম্বার প্রশ্ন থাকবে যে যদি আর্টিকেল অ্যাডজেক্টিভ হয়ে থাকে তবে এই আর্টিকেলকে সবসময় কেন অ্যাডজেক্টিভ নামে ডাকা হয় না। তো যারা একমত দ্বিমত থেকে এই অ্যাডজেক্টিভ আনসারটা দিয়েছেন তারা হয়তো ৩ নাম্বার আনসারটা সহজে পেরে যাবে। তো যার যেটা আনসার সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। এখন আমি আসতেছি যে ৩টা প্রশ্ন আপনাদেরকে করেছিলাম, আপনাদের সাথে যদি সঠিক হয় তবে আমি একমত পোষণ করব, যদি ভুল হয় তবে আমি দ্বিমত পোষণ করব, এবং কেন আমি একমত কিংবা দ্বিমত কিংবা আপনাদের উদ্দেশ্যে যে ব্যাখ্যাগুলা দিয়েছি সেগুলা উদাহরণ সহ বুঝিয়ে দিব। তো আপনারা যারা প্রথমে একমত পোষণ করেছেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলা হয় তাদের সাথে এই বিষয়ে আমি একমত, উত্তর সঠিক। আর যারা দ্বিমত পোষণ করেছেন তাদের বিষয়ে উত্তর কি হবে সেটা আমি অবশ্যই এই ভিডিওর শেষে বলে দিব, অবশ্যই সেটা অনেক ইন্টারেস্টিং হবে। তো একমতের উদ্দেশ্যে আমার ২ নাম্বার যে প্রশ্ন ছিল যে আর্টিকেলের ভিতরে যে ওয়ার্ড গুলা রয়েছে সেই ওয়ার্ড গুলা বাক্যে ব্যবহৃত হয়,
আর বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এই 1 নম্বর প্রশ্ন থেকে যেটা আমরা শিখেছি এক একটা পার্ট অফ স্পিচ বলা হয়, তাহলে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ? সো এটার আপনারা উত্তর দিয়েছেন যে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কিনা সেটা আমরা আরো বিস্তৃত পরিসরে আমাদের যে 2 নাম্বার ক্লাস থাকবে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, সেখান থেকে আমরা আরো শিওর হব। আপনারা যারা অ্যাডজেক্টিভ উত্তর দিয়েছেন তাদের সাথে আমি আংশিক একমত পোষণ করতেছি যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 3 নাম্বার প্রশ্ন ছিল যে আর্টিকেল যদি বাক্যে ব্যবহৃত হয়ে অ্যাডজেক্টিভ হয় তাহলে সবসময় কেন আর্টিকেলকে অ্যাডজেক্টিভ ডাকা হয় না? তো এটার উত্তর হচ্ছে, দেখেন আর্টিকেলের ফার্স্ট পরিচয় হচ্ছে আর্টিকেল যখন সেটা বাক্যে ব্যবহৃত হয়, মানে একটা ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়, তখন সেটা হয়ে পড়ে অ্যাডজেক্টিভ। সো এখান থেকে আপনারা কি বুঝতে পারতেছেন যে যখন শব্দ কি হবে বাক্যে ব্যবহার করা হবে তখনই সেটা হয়ে যাবে এক একটা পার্ট অফ স্পিচ। সেটা আর্টিকেল হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ। এখন সব সময় কেন অ্যাডজেক্টিভ ডাকা হয় না সেটার উত্তর হচ্ছে যে সব সময় সেটা বাক্যে ব্যবহৃত হয় না। আর্টিকেল ছাড়া আমরা ইংলিশে মনে বা প্রকাশ করতে পারি, সেন্টেন্স গঠন করতে পারি, সেই জন্য আর্টিকেলকে সবসময় অ্যাডজেক্টিভ ডাকা হয় না। তো এখান থেকে আমরা যে বিষয়টা শিখতে পারছি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে, কিন্তু বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে এটাতে কিন্তু পার্ট অফ স্পিচের পরিচয়টা সম্পূর্ণ পাওয়া যায় না। যার জন্য আমাদের কি করতে হয়, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের পরিচয় জানতে হয়, যেগুলো কিনা আমরা পরবর্তীতে জানবো। তার আগে আমরা এখানে একটা নোট করে নিই, আপনারা অবশ্যই সেটা খাতায় নোট করে নেবেন। তো আপনারা এখানে যে নোটটা লিখবেন সেই নোটটা এখানে যে পার্ট অফ স্পিচের ডিফিনেশন আছে সেই ডিফিনেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে লিখবেন। তো নোটটা হচ্ছে, একটা ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত না কোনো সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ হিসেবে গণ্য করতে পারি না, কিন্তু একটা ওয়ার্ড সেন্টেন্সে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। সো এই নোটটাকে প্রুভ করার জন্য চলেন আমরা দুইটা এক্সাম্পল শিখে আসি। তো এক্সাম্পলটা হচ্ছে, ধরেন আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন, অবশ্যই এটা হচ্ছে একটা পেন, আর আমরা জানি পেন হচ্ছে একটা নাউন। তো আমি যদি এখন বলি এই পেনটা হচ্ছে একটা ভার্ব, তাহলে কি আপনারা কি এটা বিশ্বাস করবেন? অবশ্যই না। কিন্তু আমি এই যে নোটটা লিখেছিলাম সেই নোটে আপনাদেরকে বলেছিলাম যে একটা ওয়ার্ড সেন্টেন্সে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। তো এটাই আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা সেন্টেন্স লিখতেছি। এই দুইটা সেন্টেন্স যদি আপনারা বুঝে যান তবে সহজেই কিন্তু ধরতে পারবেন। দেখেন, আমি পেন বা কলমটা দেখে বলেছিলাম যে পেন একটা নাউন, কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যদি পেনকে আমি ভার্ব বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? অবশ্যই না। সো পেন একটা নাউন, যখন সেটা সেন্টেন্সে ব্যবহার হবে তখন সেটা পার্ট অফ স্পিচের বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কেমন? দেখেন, আমরা জানি পেন হচ্ছে একটা নাউন। সো এখানে হচ্ছে পেন নাউন, যখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি তখন লিখেছি যে পেন থ্রু দ্য লাইন, অর্থাৎ লাইনটি কেটে দাও, তাহলে এখানে যে পেন ব্যবহার করা হয়েছে সেটা হয়ে গেছে ভার্ব। তেমনি ভাবে মনে করেন আমার হাতে কি দেখতে পাচ্ছেন, বোতল। এখন আমি কি করলাম, এই বোতল থেকে কি গেলাম, অবশ্যই কি পানি খেয়েছি, আর পানির ইংলিশ হচ্ছে ওয়াটার। আর আমরা কি জানি, ওয়াটার হচ্ছে একটা নাউন। তো আমি যদি বলি ওয়াটার একটা ভার্ব, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ আমি কিন্তু যে নোটটা আপনাদের দিয়েছি সেই নোটে কিন্তু সেই কথাটা বলে দিয়েছি। চলেন আমরা সেই কথাটা প্রুভ করার জন্য দুইটা এক্সাম্পল নিয়ে নিই। যেমন, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে শি ওয়াটার্স দ্য প্ল্যান্ট। দুইটা সেন্টেন্স লক্ষ্য করেন যে আমি প্রথমে পানিকে বলেছি যে ওয়াটারটা হচ্ছে একটা নাউন, যেটা কিনা এই প্রথম সেন্টেন্সে যে ওয়াটারটা ব্যবহার করা হয়েছে এই ওয়াটার হচ্ছে আপনাদের একটা নাউন। তো দ্বিতীয় সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করেন যে শি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, অর্থাৎ এখানে যে ওয়াটারটা ব্যবহার করা হয়েছে সেই ওয়াটারটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সো আমি কিন্তু আপনাদেরকে মুখে বলেছিলাম যে একটা ওয়ার্ড সেন্টেন্সে বিভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে শুধু আমি একটা নাউন কিভাবে ভার্ব হতে পারে সেটা দুটো সেন্টেন্সে আপনাদেরকে দেখিয়েছি।
চলেন এখানে আমরা আরো একটা এক্সাম্পল নেই। যেমন আমরা কি জানি যে গো হচ্ছে ভার্ব। এখন আমি যদি আপনাদেরকে বলি এই গোটা কি হতে পারে, নাউন হতে পারে, তো হবে কি? অবশ্যই হবে, কারণ আমরা কিন্তু এই নোটে লিখেই দিয়েছি। তো কেমনে হতে পারে? ধরেন আমি এখানে লিখলাম যে ইউ ক্যান গো নাও। তো আরেকটা সেন্টেন্স আমি লিখলাম যে দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। দেখেন প্রথম সেন্টেন্সে যে গোটা রয়েছে সেটা হচ্ছে একটা ভার্ব। এখানে যে গোটা আছে সেটা ভার্ব, কেন বলতেছে যে ইউ ক্যান গো নাও, মানে তুমি এখন যেতে পারো। আর কোনো কিছু কাজ করা বোঝালে সেটা হচ্ছে ভার্ব। আর দ্বিতীয় সেন্টেন্সে যে গোটা রয়েছে এখানে, সেই গোটা হয়ে যাবে আপনাদের নাউন। এর অর্থ হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে এই পৃথিবীর রীতি অথবা নিয়ম। তো আপনারা এই নোটটা যদি মনে রাখেন, আমি আবার বলে দিচ্ছি যে একটা ওয়ার্ড যতক্ষণ পর্যন্ত না কোনো সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই ওয়ার্ডটাকে আমরা পার্ট অফ স্পিচ হিসাবে গণ্য করতে পারি না। কিন্তু একটা ওয়ার্ড বিভিন্ন সেন্টেন্সে এই ওয়ার্ডটা বিভিন্ন পার্ট অফ স্পিচের রূপ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেগুলোর এক্সাম্পল আমরা এখানে দেখিয়েছি। তো আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি বুঝতে পেরেছেন, এবং পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনাদের আইডিয়া একবারে হয়ে গেছে। সেখানে যদি কোনো কনফিউশন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী বিষয় আমি বলেছিলাম যে এই সেন্টেন্সে সাইমা উইল ইট রাইস এক একটা পার্ট অফ স্পিচ যেগুলোর কিনা স্বতন্ত্র পরিচয় রয়েছে। পরবর্তীতে আমরা পার্ট অফ স্পিচের সংজ্ঞা এবং প্রকারভেদ থেকে জেনেছি যে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হচ্ছে এক একটা পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ গুলা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করে থাকে, যে সেন্টেন্সটা হচ্ছে যে সাইমা উইল ইট রাইস, মানে দুইটা হচ্ছে একই বিষয়। তো এখান থেকে আমাদের এখন পরিচয় জানার বিষয় হচ্ছে যে নাউন। নাউন কাকে বলে? সো নাউনের পরিচয়টা আমরা কিভাবে পেতে পারি? তার সংজ্ঞার মাধ্যমে পেতে পারি, তার বৈশিষ্ট্যের মাধ্যমে পেতে পারি, তার কাজের মাধ্যমে পেতে পারি, আর অবস্থানের মাধ্যমে পেতে পারি। তো নাউনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বুঝায় তাকে নাউন বলে। অর্থাৎ সেন্টেন্সের যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে সেটাই হচ্ছে নাউন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু, এই যে কোনো কিছুটা রয়েছে সেই কোনো কিছু বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? তো কোনো কিছু বলতে বোঝানো হয়েছে ব্যক্তি, বস্তু, স্থান, কাল, কাজ, গুণ, জাতি আর হচ্ছে সমষ্টি। এই কোনো কিছু বলতে এগুলাই বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে নাউনের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলা রয়েছে সেই বৈশিষ্ট্যগুলার অর্থাৎ নাউনের এক্সাম্পল কি হতে পারে? দেখেন আমি যদি এখানে যে ব্যক্তি বলেছি, সো ব্যক্তির নাম নিতে পারি। এখানে আমরা ব্যবহার করেছিলাম যে সাইমা। তো বস্তু হিসাবে আমরা কি নিতে পারি? যে কিছুক্ষণ পূর্বে আমরা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে পেন লিখেছিলাম, পেন। স্থান কেমন হতে পারে? যেমন সিলেট। কাল কেমন হতে পারে? যেমন টেন্স, আমরা টেন্স পড়ি, অবশ্যই আমরা ভবিষ্যতে সেগুলা পড়বো। কাল হচ্ছে ভার্ব, গুণ হচ্ছে হনেস্টি, জাতি হচ্ছে বাংলাদেশি, আর সমষ্টি হচ্ছে টিম। এখানে কোনো কিছু বলতে আমরা বুঝিয়েছিলাম ব্যক্তি যেমন সাইমা, বস্তু পেন, স্থান সিলেট, কাল, টেন্স, কাজ, ভার্ব, গুণ, অনেস্টি, জাতি বাংলাদেশি, আর সমষ্টি হচ্ছে টিম। সো কোনো কিছু বলতে যদি এগুলো বোঝায় তাহলে আমরা নাউনের একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন কিভাবে ক্রিয়েট করতে পারি? খুব ইজি। দেখেন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, কাজ, গুণ, জাতি, সমষ্টির নাম বোঝায় সেই ওয়ার্ডটাকে বলা হবে নাউন। আই হোপ ইউ আর অল ক্লিয়ার অ্যাবাউট দিস। তো আপনি নাউন জানলেন, চলেন এখন আমরা প্রনাউন জানি। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আমি এটাকে মুছে দিচ্ছি। তো আমরা এখান থেকে নাউনের পরিচয় কিন্তু জেনে নিয়েছি। এখন প্রনাউন। প্রনাউনের সংজ্ঞা হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করি তাকে প্রনাউন বলে। যেমন আমরা লিখতে পারি আই, উই, আস, দে, ইট,
ইউ yourself ইজ, এগুলো হচ্ছে এক একটা প্রনাউন যেগুলা কিনা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করতে পারি। এখন শিখবো যে ভার্ব। ভার্বের পরিচয় কেমন হবে? তাকে ব্যবহৃত যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেই শব্দগুলোকেই কিন্তু ভার্ব বলবে। সো সেন্টেন্সে এমন কতগুলো ভার্ব আছে যেগুলো থেকে আমরা অর্থ আমরা ডাইরেক্ট বের করে নিয়ে আসতে পারি, অর্থ ডাইরেক্ট পাই। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে ডো, গো, ইট, ড্রিঙ্ক, সেল, ভাই। সো এই ভার্ব গুলো ছাড়াও সেন্টেন্সে আরো অনেক শব্দ রয়েছে যেগুলো ভার্বের মতো আচরণ করে। তাহলে এই শব্দগুলোকে আমরা কি বলবো? অবশ্যই যে শব্দগুলো পাই সেগুলো হচ্ছে বিকাম। এই যে শব্দগুলা থেকে ডাইরেক্ট অর্থ পাই সেই অর্থ পাওয়া শব্দগুলা ছাড়াও ইংলিশ বাক্যে আরো অনেক ভার্ব রয়েছে যেগুলা কিন্তু এমন অর্থ প্রকাশ করে যে হওয়া অর্থে, অবস্থান করা অর্থে। যেমন এখানে আপনাদের রয়েছে বিকাম, বিলং, ইজ, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ, এমন অনেক ভার্ব রয়েছে। তো আমরা তাহলে ভার্বের ডেফিনেশনটাকে একটু মডিফাই করে লিখতে পারি, বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া ও অবস্থার কথা বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। আমি আবার বলে দিচ্ছি, বাক্যে ব্যবহৃত যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া ও অবস্থার কথা বোঝায় তাকে ভার্ব বলবো। এক্সাম্পল হচ্ছে ডু, গো, ইট, ড্রিঙ্ক, সেল, বাই, বিকাম, বিলং, ইজ, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, এমন অনেক ভার্ব রয়েছে। তো এখান থেকে কিন্তু আমাদের দুইটা শেষ হয়ে গিয়েছে, প্রনাউন এবং ভার্ব। তার পরবর্তী হচ্ছে যে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের ডেফিনেশনটা আমরা এভাবে দিতে পারি, বাক্যে যে ওয়ার্ড, নাউন, প্রনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ ও অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এক্সাম্পল হচ্ছে জাস্ট, জাস্ট নাও, হিয়ার, দেয়ার, সামটাইমস, সেলডম, টুমরো, এস্টারডে, এমন অনেক এক্সাম্পল আমরা দিতে পারি। তো এখান থেকে প্রনাউন শেষ, ভার্ব শেষ, অ্যাডভার্ব শেষ, এখন হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা নাউন, প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, আকার, সংখ্যা, পরিমাণ, অর্থ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এটার উদাহরণ কেমন হইতে পারে? তো এখানে যে দোষ, গুণ, অবস্থা, আকার, সংখ্যা, পরিমাণ, যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য। তো এখান থেকে আমরা কিন্তু সহজে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি যে দোষ যদি নেই তাহলে এমন একটা অ্যাডজেক্টিভ হবে যে হাংরি, গুণ যদি নেই তাহলে নেওয়া যায় অনেস্টি, অবস্থা যদি নেই রিচ অর ফুল অর শর্ট টল, আকার শর্ট টল, সংখ্যা যদি নেই 1 2, আমরা কিন্তু এগুলা সব এক্সাম্পল লিখছি। পরিমাণ মাছ, লিটল, অনেকগুলো এক্সাম্পল কিন্তু আমরা নিতে পারি। এখানে যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে এক্সাম্পল। পরবর্তীতে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে যে প্রিফিক্সটা আছে, যে প্রি, এটার একটা অর্থ রয়েছে আর পজিশনের একটা অর্থ রয়েছে। প্রি অর্থ হচ্ছে আপনাদের পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তো দুইটার অর্থ যদি আমরা একসাথে করি তাহলে প্রিপজিশনের অর্থ হচ্ছে যে পূর্বে অবস্থান। এই পূর্বে অবস্থানের মাধ্যমে কিন্তু আপনারা প্রিপজিশনকে সহজে মনে রাখতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে পূর্বে অবস্থান কিসের পূর্বে অবস্থান? তো এই কিসের পূর্বে অবস্থানের আনসার পাওয়ার জন্য আপনাদেরকে এটার ডেফিনেশন জানতে হবে। তো যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করিয়ে দেয় তাকে বলা হয় প্রিপজিশন। তো প্রিপজিশনের কিন্তু আমরা অনেকগুলো উদাহরণ নিতে পারি, যেমন ইন, টু, ইনটু, অন, টু, অ্যাক্রস, সিন্স, বিফোর, আফটার। তো এগুলো হচ্ছে প্রিপজিশনের উদাহরণ। তো আমরা প্রিপজিশন থেকে ডেফিনেশন শিখলাম, এটাকে কিভাবে মনে রাখা যায় সেগুলো শিখলাম, এগুলো উদাহরণ শিখলাম। তার পরবর্তী হচ্ছে যে কনজাংশন। তো কনজাংশনকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে যে ওয়ার্ড বাক্যের একাধিক ওয়ার্ড, ক্লজ, ফ্রেজ এবং অন্য সেন্টেন্সকে যুক্ত করে তাকে বলে কনজাংশন। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যেমন সিন্স,
ইফ, আনলেস, বাট, অর, আফটার, বিফোর। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে প্রিপজিশনও যুক্ত করে, এখানে যে কনজাংশন রয়েছে সেই কনজাংশনও যুক্ত করে। তাহলে এই দুইটা বিষয় একই রকম মনে হচ্ছে, এই দুইটা বিষয়ের মাঝে আমরা পার্থক্য করব কিভাবে। তো এখানে প্রিপজিশনের যে ডিফিনেশনটা রয়েছে একটু লক্ষ্য করেন যে ওয়ার্ড বাক্যের নাউন বা প্রনাউনের পূর্বে বসে নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য ওয়ার্ডের সাথে কি করে সংযুক্ত করে। তো প্রিপজিশন কিন্তু ওয়ার্ড প্লাস ওয়ার্ড সংযুক্ত করতেছে, আর এখানে যে কনজাংশনটা রয়েছে সেই কনজাংশনটা এখানে আপনার ওয়ার্ডের পাশাপাশি এখানে ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্সকেও সংযুক্ত করতেছে। তাহলে আমরা বলতে পারি যে কনজাংশন ইজ বিগার দেন যে প্রিপজিশন। তো এটুকু মনে রাখলেই চলবে যে প্রিপজিশন শুধু ওয়ার্ড প্লাস ওয়ার্ড সংযুক্ত করে, আর কনজাংশন কি করে ওয়ার্ড ব্যতিরেকে ক্লজ, ফ্রেজ এবং সেন্টেন্সকে একসাথে যুক্ত করে। শেষের যে পার্ট অফ স্পিচটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। সো এই ইন্টারজেকশনটা আমি এখানে লিখবো না, আপনারা এই সংজ্ঞাটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেটা আপনারা লিখে নিন। তো সংজ্ঞাটা হচ্ছে বাক্যে ব্যবহৃত যে সকল ওয়ার্ড দ্বারা হর্ষ, বিষাদ, বিস্ময় অর্থ প্রকাশ পায় সেই সকল ওয়ার্ড গুলোকে বলা হবে ইন্টারজেকশন। তো আমি আবার বলতেছি, বাক্যের যে সকল ওয়ার্ড দ্বারা হর্ষ, বিষাদ, বিস্ময় বোধক অর্থ প্রকাশ পাবে সেই সকল ওয়ার্ডকে বলা হবে ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন উদাহরণ কেমন, যেমন এখানে আছে ওয়াও। এই ওয়াও শব্দের কথা বলতে গিয়ে দেখা আমার ওই যে একটা ভাইরাল ডায়লগ ছিল, মহিলা যে কাপড় বিক্রি করছিল, যে লুকিং লাইক এ ওয়াও, সেই ডায়লগের কথা মনে পড়ে গেল। তো ওয়াও হচ্ছে ইন্টারজেকশন। পাশাপাশি আমরা যখন জিতে যাই তখন আমাদের কি করি, যে জয় ধ্বনি উচ্চারণ করি, হুররা, ব্রেভো। যখন কেউ মারা যায় তখন বলি এলাস, ফাইচি, আহ, ও। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ইন্টারজেকশন। সো এখানে এতক্ষণ পর্যন্ত আমি 8টা পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যদি এই 8টা পার্ট অফ স্পিচের বিস্তৃত পরিচয় আপনারা জানতে চান তবে অবশ্যই কমেন্টে লিখবেন আই ওয়ান্ট মোর। সো এখন যে 8টা পার্ট অফ স্পিচ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের বৈশিষ্ট্য সঙ্গে আপনাদের সাথে আলোচনা করেছি, সেগুলোর উপর ভিত্তি করে আমি আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি। সেই টাস্কটা হচ্ছে ফাই মাহবুব ইজ আ ব্যাড বয় এন্ড হি সেলডম গিভস মানি টু দ্য পোর। এখানে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা অবশ্যই এই কমেন্টে লিখে দিবেন। এখন ক্লাসের শুরুতে আপনারা যারা একমত এবং দ্বিমত পোষণ করেছিলেন এই যে পার্ট অফ স্পিচের ডিফিনেশনের ক্ষেত্রে, যারা দ্বিমত পোষণ করেছিলেন তারা অবশ্যই কোনো কারণে দ্বিমত পোষণ করেছিলেন, সেই কারণটা আমি এখানে ফুটিয়ে তুলছি, জানি না আপনাদের মনে কি ছিল। তো যারা একমত পোষণ করেছিলেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা হয়, তাদের ক্ষেত্রে আমি একটা লাস্ট কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন করার পূর্বে আমি এখানে দুইটা সেন্টেন্স লিখতেছি, সেই সেন্টেন্সের উপর ভিত্তি করে আমি প্রশ্নটা করে এই ক্লাসটা এখানে শেষ করে দিব। যারা একমত পোষণ করেছিলেন তো তাদের উদ্দেশ্যে এই দুইটা সেন্টেন্স, যে মাই ট্যাগ সেড মিউ মিউ এন্ড ইউ নেক ওক নাও। সো আপনারা একমত পোষণ করেছিলেন এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটা পার্ট অফ স্পিচ। তো এখানে যে দুইটা সেন্টেন্স রয়েছে সেই দুইটা সেন্টেন্সে মাই বলেন, ঠেক বলেন, সেড, মিউ মিউ অর নেক ওক প্রত্যেকটা হচ্ছে এক একটা ওয়ার্ড। তো এগুলা প্রত্যেকটা এক একটা পার্ট অফ স্পিচ হওয়ার কথা। তো আপনার উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে, এখানে টেক কোন পার্ট অফ স্পিচ, পাশাপাশি এখানে মিউ প্লাস মিউ কোন পার্ট অফ স্পিচ, নেক কোন পার্ট অফ স্পিচ, ওক কোন পার্ট অফ স্পিচ, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। তো আপনারা হয়তো বলতে পারেন যে এখানে মিউ হচ্ছে কমপ্লিমেন্ট, পাশাপাশি এখানে যে নেক রয়েছে, সরি ট্যাগ রয়েছে, সেই ট্যাগ হচ্ছে মাই এর নাউন, কারণ পজিটিভ প্রনাউনের পরে নাউন বসে ট্যাগ। তো ট্যাগ যদি নাউন হয়, আর আমরা নাউনের এতক্ষণ আলোচনা থেকে জানছি যে কোনো কিছু নাম বোঝালে সেটা হবে নাউন, তাহলে অবশ্যই ট্যাগের কোনো নাম থাকবে। তো ট্যাগের যদি নাউন হয় তবে এই নাউনের অর্থটা কি আসতেছে সেটা আমাকে বলুন। পাশাপাশি দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করুন যে ইউ নেম। তো আমরা জানি যে নাউন বা প্রোনাউন সাবজেক্ট হইতে পারে, তো এখানে যে ইউ রয়েছে, ইউ হয়েছে সাবজেক্ট, ইউ এর পরবর্তী যেটা রয়েছে সেটা অবশ্যই ভার্ব হবে। তো এখানে যে ওয়ার্ডটা রয়েছে নেক কিংবা অফ, এই নেক কিংবা অফ হচ্ছে দুইটা ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হয়েছে। তো এখানে নেক কোন ভার্ব এবং অফ কোন ভার্ব, এমন কোন ভার্বের দেখা কি আমরা পেয়েছি? অবশ্যই না। তাহলে এখানে নেক এবং অফ কোন পার্ট অফ স্পিচ হবে? তো ওয়ার্ড হিসেবে তো ব্যবহৃত হয়েছে, অবশ্যই তাহলে কোনো না কোনো পার্ট অফ স্পিচ হওয়ার কথা। তো এখানে পয়েন্টে আসেন, যারা একমত পোষণ করেছিলেন সেটা শুদ্ধতা শিখেন। দেখেন
এই সেন্টেন্স গুলাকে আমি যখন আবার সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি যে মাই ক্যাট সেড ইউ মিউ। তেমনি ভাবে দ্বিতীয় সেন্টেন্সটাকে আমি লিখতে পারি যে ইউ ক্যান গো নাও। একটু লক্ষ্য করেন ডিফারেন্সটা। মাই ট্যাগ সেড মিউ মিউ এই সেন্টেন্সটার কোনো অর্থ হয়েছিল না, তেমনি ভাবে এই ট্যাগ কিংবা মিউ ন্যাক ও ওয়ার্ড হওয়া সত্ত্বেও, সেন্টেন্সে ব্যবহার হওয়া সত্ত্বেও কোনো পার্ট অফ স্পিচ হতে পারে নাই, কারণ এরা কোনো অর্থ দিতে পারে নাই। দ্বিতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করুন, মাই ক্যাট সেড মিউ মিউ, মানে আমার বিড়াল মিউ মিউ বলেছিল। তেমনি ভাবে দ্বিতীয় সেন্টেন্সটার একটা সুন্দর অর্থ আসতেছে যে ইউ ক্যান গো নাও, মানে তুমি এখন যেতে পারো। তাহলে দেখেন ইউ এর পরে ক্যান এর একটা অর্থ আসতেছে, গোর একটা অর্থ আসতেছে, না নাও এর একটা অর্থ আসতেছে। এই অর্থগুলা আমরা কোথায় থেকে পাচ্ছি? এখানে যে 8টা পার্ট অফ স্পিচ আলোচনা করেছি সেই 8টা পার্ট অফ স্পিচের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা পাচ্ছি। যেমন দ্বিতীয় সেন্টেন্সে ছিল ইউ নেক অর নাও, সো এই নেককে আমরা সাজিয়ে লিখেছি ক্যান। তেমনি ভাবে আমরা এই ওয়াককে সাজিয়ে লিখেছি গো। সো সাজানোর পরবর্তীতে এই ক্যানের কিন্তু একটা অর্থ আসতেছে, যেমন ক্যান একটা ভার্ব, মডেল ভার্ব। তো ক্যান অর্থ হচ্ছে পারা। তো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা পারা বোঝায় সেটা হচ্ছে ভার্ব, পাশাপাশি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এখানে গো হচ্ছে ভার্ব। এখন কিন্তু সহজে আমরা কি করতে পারতেছি, এই যে নেক থেকে ক্যান হয়েছে, অফ থেকে গো হয়েছে, সেটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারতেছি, মানে পার্ট অফ স্পিচ চিহ্নিত করতে পারতেছি। কিসের জন্য পারতেছি? এগুলো একটা অর্থ দিতেছে, একটু অর্থ দিতেছে। তাহলে এখন টু দা পয়েন্টে আমরা কি বলতে পারি? দেখেন এখানে ট্যাগ ছিল শব্দ, পাশাপাশি মিউ ছিল শব্দ, এখানে নেক ছিল শব্দ, অক ছিল শব্দ, পাশাপাশি ক্যানো শব্দ, গো শব্দ, ক্যাটো শব্দ, সবগুলাই কিন্তু শব্দ ছিল। প্রথম দুইটা সেন্টেন্সে এগুলা কোনো অর্থ দিচ্ছিল না, যার জন্য কোনো পার্ট অফ স্পিচ হচ্ছিল না। পরবর্তীতে সাজিয়ে লেখার ফলে এগুলা একটা অর্থ দিচ্ছে, অর্থাৎ পার্ট অফ স্পিচের রূপ ধারণ করতেছে। সেই থেকে আমরা কিন্তু পার্ট অফ স্পিচ হিসেবে এদেরকে চিহ্নিত করতে পারতেছি। তো আমরা টু দা পয়েন্টে এটাই বলতে পারি, যারা এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে সাথে একমত পোষণ করেছিলেন, তাদের সাথে আমি একমত পোষণ করেছিলাম, কিন্তু এখন আমার দেখা যায় এই সেন্টেন্স বোঝানোর পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে আমার দ্বিমত পোষণ করতে হচ্ছে। তো কেন দ্বিমত পোষণ করছি তা কিন্তু এতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিছি। তাহলে এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারি? তো সিদ্ধান্তটা হচ্ছে এটাই যে আপনারা দুইটা নোট লিখবেন। কেন নোট লিখবো? এটা কিন্তু আমি আপনাদের শিখাচ্ছি। আমি কিন্তু এই পার্ট অফ স্পিচের ডিফিনিশন আমি এটা শিখেছি, এখন আমি পড়াশোনা করে এইটুকু যেটা শিখেছি সেটা আপনাদের শিখাচ্ছি। তো নোট লিখবেন এটাই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এটা হচ্ছে পার্ট অফ স্পিচের নতুন ডিফিনেশন, আমার দেওয়া ডিফিনেশন। তো আমি আবার বলতেছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। এটা হবে আপনাদের 1 নাম্বার নোট। 2 নাম্বার নোট লিখবেন যে আমরা 8টা পার্ট অফ স্পিচ পড়েছি, সেই 8টা পার্ট অফ স্পিচে এক একটা নাম, কারণ এই 8টা পার্ট অফ স্পিচের ধারায় এক একটা নাম বোঝায়, এক একটা থেকে এক একটা অর্থ আসে। সেই ক্ষেত্রে 2 নাম্বার নোট হবে এই যে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে সেগুলো এক একটা নাম। সো এটা হচ্ছে নোট নাম্বার 2, আর মাঝখানে আমি একটা নোট দিয়েছিলাম। এই দুইটা নোট থেকে কিন্তু আপনারা ভর্তি পরীক্ষা বলেন কিংবা চাকরি পরীক্ষা বলেন, স্কুলের পরীক্ষায় বলেন, 1 নাম্বার পাবেন শিওর, লিখে নেন এখান থেকে। তো মাঝখানে ক্লাস শুরুর পূর্বে আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, সো সেটা দেখে হয়তো অনেকেই ভেবাচাকা গিয়ে গেছেন, সো অনেকের হয়তো মাথা ঘুরতেছে, সো নো টেনশন, ওইটা আমি করে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন। আমি সাথে সাথে করি না, কারণ করে দিলে হয়তো আপনারা চুরামি করবেন ওইটাই। তো এখানে দেখেন ফাই, ফাই দ্বারা কি বোঝাচ্ছে? একটা ঘৃণাসূচক ওয়ার্ড প্রকাশ পাইছে। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো আনন্দ, বেদনা, ঘৃণা কিংবা বিস্ময় বোঝায় সেগুলো হচ্ছে এখানে কনজাংশন। তো ফাই হচ্ছে কনজাংশন। পরবর্তী ওয়ার্ড হচ্ছে মাহবুব। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, খাল বা গুণের নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। সো মাহবুব হচ্ছে নাউন। পরবর্তীতে দেখেন আমরা ভার্বের ক্যারেক্টারিস্টিক্স থেকে শিখছিলাম যে এমন কিছু ভার্ব আছে যেগুলার অর্থ কিন্তু ডাইরেক্ট পাওয়া যায় না, অন্য শব্দের সাথে বসে সেই ভার্বগুলা অর্থ প্রদানে, তাদের অর্থ প্রকাশে সাহায্য করে। সো এখানে ইজ হচ্ছে ভার্ব।
কোন ভার্ব সেটা আমরা অবশ্যই যদি ভার্ব নিয়ে বিস্তৃত পরিসরে আপনার ভিডিও চান সেখানে আলোচনা করব ইজ। তারপরে এখানে দেখেন ব্যাড যে রয়েছে সেই ব্যাডটা কি করতেছে, একটা গুণ প্রকাশ করতেছে, তার গুণটাই খুবই খারাপ, যে সে হচ্ছে ব্যাড। সো আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে শিখেছিলাম যে ওয়ার্ড দ্বারা বাক্যের কোন নাউনের দোষ গুণ অবস্থা আকার পরিমাণ প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ। পাশাপাশি আমরা তো এই বয় দ্বারা একটা বালকের নাম বোঝাইছে, এখানে আমরা নাউন পেয়ে গেছি, সো এটা নিচ্ছি না। তো পরবর্তী এখানে হি যে রয়েছে এই হিটা লক্ষ্য করুন, হি দ্বারা কিন্তু একটা সেন্টেন্স শুরু হয়েছে। সো হি সেলডম গিভস মানি টু দা পোর। সো এই ক্ষেত্রে হিটাকে অবশ্যই এই মাহবুব। এখানে কিন্তু দেখেন এর পরিবর্তে যদি মাহবুব লেখা হয়, আমি এখানে লিখি যে মাহা, তাহলে কিন্তু সেম অর্থ আসবে যে মাহবুব সেলডম গিভস মানি টু দা পোর, মানে এই মাহবুবে কিন্তু এই গরিব লোকদেরকে টাকা দেয় না বললেই চলে। তো এখানে নাউনের পরিবর্তে যেহেতু হি ব্যবহার করা হয়েছে, তাহলে হি হচ্ছে প্রনাউন। ওকে, তার পরবর্তীতে এখানে যে টু রয়েছে, টু হচ্ছে এখানে প্রিপজিশন। আর দেখেন এখানে যে এন্ডটা রয়েছে সেই এন্ডটা আমরা কনজাংশন থেকে পেয়েছিলাম। কেমনে পেয়েছিলাম দেখেন, হি সেলডম গিভস মানি টু দা পোর, এখানে কিন্তু একটা সেন্টেন্সকে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। কোন সেন্টেন্সের সাথে? পাই মাহবুব ইজ আ ব্যাড বয়, এই সেন্টেন্সের সাথে এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে। সো এখানে এন্ড হচ্ছে আপনার কনজাংশন। এখানে একটা শব্দ আমি ভুল লিখেছিলাম, এটা হবে ইন্টারজেকশন। ইন্টারজেকশন। এখানে যে সেলডমটা রয়েছে সেই সেলডমটা হচ্ছে আপনার অ্যাড ভার্ব। সো এই হচ্ছে আপনার 8টা পার্ট অফ স্পিচ: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এক সেন্টেন্সে আপনি পুরো 8টা পার্ট অফ স্পিচেই আইডেন্টিফিকেশন করা শিখে গেলেন। সো আরেকটা সেন্টেন্স আমি এমন লিখেছিলাম যে মাই ক্যাট সেড মিউ মিউ। এখানে আপনাদের উদ্দেশ্যে এটাই লাস্ট প্রশ্ন থাকবে যে মিউ মিউ কোন পার্ট অফ স্পিচ, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন।